Hi everyone, welcome to my YouTube channel General Studies for Government Jobs. আমরা 4 তারিখে ভূগোলের উপর আর একটি নোট ছেড়েছিলাম, যেটি প্রথম ছিল, যেটি সৌরজগৎ এবং পৃথিবী। আপনি যারা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন। তো সেখানে আমি কয়েকটা কোশ্চেন রেখে দিয়েছিলাম, যার উত্তর আমি দিইনি এবং বলেছিলাম পরের ভিডিওতে আমি বলে দেবো বা সেটি নিয়ে আলোচনা করে দেবো। তো আজকে সেই ভূগোলের সেকেন্ড পার্ট আমরা যেটি আলোচনা করব এখন, সেখানে আমরা প্রথমেই সেই আগের দিনের যে ডাউটগুলো আমরা রেখেছিলাম বা যে কোশ্চেনগুলো রেখেছিলাম যার উত্তর আমি সেদিন দিইনি, তো সেগুলো আমি আজকে ফার্স্টে বলে দেবো। প্রথমে আমাদের একটা কোশ্চেন ছিল, যেখানে আমি ওখানে পয়েন্টে একটা জাস্ট শর্ট নোট ছিল যে পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো সেটা তখন আমি বলেছিলাম যে ডেসক্রিপটিভে একটা কোশ্চেন আছে যে পৃথিবীকে নীল গ্রহ কেন বলা হয়। তো সেটি আমরা এখানে করে নিয়ে এসেছি বা আজকে আমরা সেটা এখানে বলে দেবো। দেখুন, প্রথম কোশ্চেন যেটি রয়েছে, পৃথিবীকে নীল গ্রহ কেন বলা। তো তার উত্তরটি কি হচ্ছে, বলছে আমরা জানি পৃথিবীর 3 ভাগ জল এবং 1 ভাগ স্থল। এই কারণে পৃথিবীকে বাইরে থেকে দেখলে 3 ভাগ জলের উপস্থিতির কারণে নীলাভ দেখায়, অর্থাৎ জলটা যেহেতু বেশি তাই বাইরে থেকে আমরা এটিকে অনেকটা নীলই দেখি। এছাড়াও সূর্যের 7টি আলোক রশ্মির মধ্যে নীল আলোক রশ্মি বায়ুমণ্ডল প্রতিফলিত করে, যে কারণে আমরা আকাশকে নীল দেখতে পাই। ঠিক সেই কারণেই পৃথিবীর বাইরে থেকেও আমরা বায়ুমণ্ডলকে আগে দেখি এবং পৃথিবীকে নীলাভ দেখি, তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো এর পিছনে দুটি কারণ রয়েছে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যেটি 3 ভাগ জল এবং 1 ভাগ স্থলের কারণে, যেখানে জলের মাত্রা বেশি হওয়ার জন্য। আর দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে সূর্যের আলোকরশ্মি নীল আলোর প্রতিফলনের কারণে, যে এখানে প্রতিফলিত করে যে কারণে। তাহলে তার মধ্যে প্রথম কারণ যেটি 70% আমাদের জানি, আমরা প্রায় পৃথিবীর মোট স্থলভাগের 70% জল, তো সেই কারণেও আমরা বাইরে থেকে পৃথিবীকে নীল দেখি। এছাড়াও সূর্যের আলোর নীল আলোর অতিরিক্ত যেটা বায়ুমণ্ডল প্রতিফলন করে, বাকি 6টা রং শোষণ করে নেয়, সেই কারণেও আমরা বাইরে থেকে পৃথিবীকে নীল দেখি। এই দুই কারণে আমরা পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তারপরের কোশ্চেন, সেটি আমি সেই দিন আলোচনা করেছিলাম একটি পয়েন্টে, যে শুক্র গ্রহ হচ্ছে সৌরজগতের উষ্ণতম এবং উজ্জ্বলতম গ্রহ। তো উজ্জ্বলতমটা আমি তখনই বলে দিয়েছিলাম, এবং আমি এটাও কোশ্চেন রেখেছিলাম যে শুক্র গ্রহ সূর্যের সব থেকে কাছের গ্রহ নয়, কিন্তু তবুও সৌরজগতের সব থেকে উষ্ণতম বা গরম গ্রহ হচ্ছে শুক্র গ্রহ। কেন? এবং সেদিন আমি বলেছিলাম যে পরের দিন আমি সেটি আলোচনা করে দেবো। তো আজকে আমি এখানে সেটি বললি। দেখুন, কোশ্চেনটাতেই স্পষ্ট আমি যেটা বলতে চেয়েছি, যে শুক্র গ্রহ সূর্যের নিকটতম গ্রহ না হওয়া সত্ত্বেও সৌরজগতের উষ্ণতম গ্রহ কেন। কি বলছে, সূর্যের নিকটতম গ্রহ বুধের গড় তাপমাত্রা হচ্ছে 430 ডিগ্রি সেলসিয়াস, যেখানে শুক্রের গড় তাপমাত্রা 462 ডিগ্রি সেলসিয়াস। শুক্রের এই উষ্ণতার প্রধান কারণ হচ্ছে শুক্র গ্রহের বায়ুমণ্ডলে উপস্থিত অধিক কার্বন ডাইঅক্সাইড বা প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শুক্র গ্রহের আবহমণ্ডলে বা বায়ুমণ্ডলে অবস্থান করে, যে কারণে সেখানে গ্রিন হাউস প্রভাব খুব বেশি হয়। আমরা জানি গ্রিন হাউস প্রভাব কী, এবং গ্রিন হাউস প্রভাব খুব বেশি হয় এবং কার্বন ডাইঅক্সাইড সেখানকার প্রতিফলিত তাপটিকে শোষণ করে নেয় এবং বাইরে বেরিয়ে যেতে দেয় না, যে কারণে সেটি গরম বা শুক্রকে উষ্ণতম গ্রহে পরিণত করেছে। এছাড়াও শুক্র গ্রহের আকাশে সালফিউরিক অ্যাসিডের মেঘ দেখা যায়, যার সংকেত আমরা জানি H2SO4, সেটা এখানে দেওয়া রয়েছে, যার মেঘ দেখা যায় এবং যেটি হচ্ছে একটি তাপের কুপরিবাহী, এবং এই কারণেই শোষিত তাপ বা ভিতরে যে আটকে পড়া তাপ সেটিকে বাইরে বেরিয়েও যেতে দেয় না এই মেঘটি, যে কারণে নিকটতম গ্রহ না হওয়া সত্ত্বেও শুক্র সৌরজগতের উষ্ণতম গ্রহ হয়ে উঠেছে। পরবর্তী প্রশ্ন যেটি হচ্ছে মঙ্গলকে লাল গ্রহ বলা হয় কেন, সেটি আমরা আগের দিন বলেছিলাম জাস্ট যে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। তার এখানে কারণ কি বলছে, মঙ্গল গ্রহের পৃষ্ঠে উপস্থিত মাটি এবং পাথরে বড় অংশ জুড়ে রয়েছে আয়রন বা লোহা, এবং বায়ুপ্রবাহের কারণে এখানকার মাটি এবং পাথর যখন ক্ষয়ীভূত হয় তখন সেই আয়রনটিও বাতাসের সাথে মেশে, এবং বাতাসের সাথে না মিশলেও ভূমিতে অবস্থিত এই আয়রন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লাল রং ধারণ করে, যা এখানকার মাটিকে লাল রঙের করে দেয়। এছাড়াও বায়ুপ্রবাহের সময় ধূলিকণা বা এই আয়রন মিশ্রিত ধুলোও কিন্তু বাতাসে ওড়ে, যা বাইরে থেকে মঙ্গলকে লাল রঙের দেখায় বা লাল করে তুলেছে। এই কারণে মঙ্গলকে লাল গ্রহ বলা হয়। যেখানে আমরা দুটো কারণ রয়েছে, একটাই, যেটা হচ্ছে মেন কথা হচ্ছে আয়রনের জন্য, বা মেন পয়েন্ট বা মেন কারণ হচ্ছে আয়রন। পরবর্তী কোশ্চেন যেটা আমরা আলোচনা করেছিলাম আগের দিন যে পয়েন্ট হিসেবে, যে ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়, তার কারণ কি বা কেন আমরা সবুজ গ্রহ বলবো।
সেটা এখানে একটা ছোট্ট পয়েন্ট, যেমন আয়রনের জন্য মঙ্গলকে লাল গ্রহ বলা হয়, ঠিক সেই রকমই ইউরেনাসের আবহাওয়ামণ্ডলে মিথেন গ্যাসের পরিমাণ অত্যধিক। মিথেন গ্যাসের পরিমাণ খুব বেশি হওয়ায় বাইরে থেকে ইউরেনাসকে সবুজ আভা দেখায়। এই কারণেই ইউরেনাসকে সবুজ গ্রহ বলা হয়। তো এখানেই আমাদের আগের দিনে যে ডাউটগুলো রেখেছিলাম সেগুলি শেষ। যে কোশ্চেনগুলো আমি আগের দিন অ্যানালাইসিস করিনি, জাস্ট পয়েন্ট আউট করে দিয়েছিলাম, যে বলেছিলাম পরের ভিডিওতে আমি জানিয়ে দেবো বা উত্তরগুলো সব বলে দেবো। আপনারা যারা দেখেছিলেন বুঝতে পারবেন, না দেখলে ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে আগের ভিডিওটি, চাইলে দেখে নিতে পারেন। তো সেখানে আমি এই ডাউটগুলো যেগুলো ছিল সেগুলো মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে। তারপরে আজকে যেটা হচ্ছে উল্কা, আমরা আগের দিন গ্রহাণুপুঞ্জেতে শেষ করেছিলাম আমার মনে হচ্ছে। তো তারপরে পয়েন্ট হচ্ছে উল্কা। কি বলছে, ধূমকেতু এবং গ্রহাণুপুঞ্জে প্রভৃতির ভাঙা টুকরো মহাকাশে ভেসে বেড়ায়। এই যে এটা ধূমকেতু, গ্রহাণুপুঞ্জ, এইসবের ছোটো ছোটো ভাঙা টুকরো যেগুলি মহাকাশে ভেসে বেড়াচ্ছে, সেগুলো যখন পৃথিবীর মধ্যাকর্ষণ টানের মধ্যে এসে পড়ে, তখন পৃথিবীর মধ্যাকর্ষণ টানে সেটি প্রচণ্ড বেগে পৃথিবীর দিকে ধেয়ে আসে, এবং পৃথিবীর দিকে ধেয়ে আসার সময় যখন সেটি বায়ুমণ্ডলে প্রবেশ করে সেই মুহূর্তে সেটি জ্বলে ওঠে, এবং সেই জ্বলে ওঠা তখন আমাদের নিচের থেকে মনে হয় সেটি একটি তারা যেন খসে পড়ছে পৃথিবীর দিকে। তো সেটিকেই আমরা বলছি উল্কা বা মিটিয়র। এবং একসঙ্গে যখন ঝাঁকে ঝাঁকে পৃথিবীর দিকে উল্কা নেমে আসে তখন তাকে বলে উল্কা বৃষ্টি বা মিটিয়র শাওয়ার। পরবর্তী হচ্ছে মেরুজ্যোতি বা আরোরা, যেটা আমরা পড়েছিলাম বায়ুমণ্ডলেরও কিছুটা আছে এটি, সেই ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওই জায়গায় আয়নোস্ফিয়ার যেখানে হয়, যে কারণে হয়। তো এখানেও এর একটি অংশ যেটি সূর্যের সাথে সম্পর্কিত। তো মেরুজ্যোতি বা আরোরা, যেটি ইংরেজি টার্ম হচ্ছে আরোরা, সেটিকে কি বলছে, মেরু অঞ্চলে 6 মাসব্যাপী অন্ধকার সময়ের সময়, বা যখন 6 মাসব্যাপী অন্ধকার চলে মেরুচলে, আমরা জানি যে মেরু অঞ্চলে 6 মাসব্যাপী দিন এবং 6 মাসব্যাপী রাত্রি হয়, কারণ সূর্যের তির্যক অবস্থানের জন্য এবং দক্ষিণায়ন এবং উত্তরায়ণের জন্য। তো সেখানে যখন মেরু অঞ্চলে 6 মাসব্যাপী অন্ধকারের সময় আসে তখন মাঝে মাঝে আকাশে রামধনুর মতো আলো দেখা যায়, মাঝে মাঝে রামধনুর মতো আলো দেখা যায়। এই আলোকে মেরুজ্যোতি বলে। এবং এই মেরুজ্যোতিটা যখন সুমেরু অঞ্চলে হয় তখন তাকে বলে সুমেরু প্রভা, এবং যখন কুমেরু অঞ্চলে হয় তখন তাকে বলে কুমেরু প্রভা। তো এর কারণটা কি, মেরুজ্যোতি, তার কারণটা আমরা পরের প্যারাগ্রাফটাতে দিয়েছি। যেটি বলছে মরিচজ্যোতির মূল কারণ হলো বায়ুমণ্ডলে বিভিন্ন স্তরের সাথে সূর্যরশ্মির বিভিন্ন বস্তুকণা এবং অতিবেগুনি রশ্মির ঘর্ষণ। মেন হচ্ছে অতিবেগুনি রশ্মির কারণ ওই জায়গাতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে মেরু অঞ্চলগুলিতে আমাদের ওজোন স্তর যেটি থাকে তার ঘনত্বটা খুব বেশি থাকে না, সেই কারণে সেখানে অতিবেগুনি রশ্মিটা খুব সহজেই প্রবেশ করে। এবং বর্তমানকালে তো ওজোন হল আপনারা সবাই জানেন গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস প্রভাব, গ্লোবাল ওয়ার্মিং এবং তোর ওজোন হলের কারণগুলি বা কেন হচ্ছে প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে, যার জন্য এইগুলো খুব পাতলা হয়ে যাওয়ার জন্য অতিবেগুনি রশ্মি খুব সহজেই সেখানে প্রবেশ করতে পারে, এবং তার ফলে গ্যাসীয় যেগুলির সাথে ঘর্ষণ হচ্ছে সেই গ্যাসীয় অণুগুলি ভেঙে পরমাণুতে পরিণত হয়। এবং পরমাণুর মধ্যে প্রোটন এবং ইলেকট্রন, আমরা জানি একটি পরমাণু 3 ধরনের কণা নিয়ে গঠিত, একটা অণু হচ্ছে প্রোটন, একটা হচ্ছে নিউট্রন, আর একটা হচ্ছে ইলেকট্রন। তার মধ্যে প্রোটন এবং নিউট্রন হচ্ছে ফিক্সড এবং ইলেকট্রন হচ্ছে চলমান, যেটি ঠিক গ্রহ নক্ষত্রের মতো, যে গ্রহগুলি যেমন সূর্যের চারিদিকে ঘোরে, ঠিক ইলেকট্রনগুলিও নিউট্রন এবং প্রোটনকে কেন্দ্র করে ঘোরে। এবং এটাও আমরা জানি যে একটি অণুতে বা একটি পরমাণুতে ইলেকট্রন এবং প্রোটন সংখ্যা সমান থাকে, তার ফলে যেটি নিস্তড়িত হয়। তো তখন এই সংঘাতের ফলে যখন এই গ্যাসীয় অণুগুলি ভেঙে পরমাণুতে পরিণত হয় এবং প্রোটন ও ইলেকট্রনের সংঘাতে উত্তেজিত হয়ে পড়ে, অর্থাৎ সেগুলি চার্জড হয়ে যায়, নেগেটিভ বা পজিটিভ। কোনোটাতে অতিরিক্ত ইলেকট্রন চলে আসে তখন সেটি নেগেটিভ চার্জড হয়ে যায়, যখন সেটিতে ইলেকট্রন বেরিয়ে অন্য কোথাও চলে যাচ্ছে তখন সেটি নেগেটিভ চার্জ হয়ে যায়, পজিটিভ চার্জ হয়ে যায়। তো সেই সময় সেখান থেকে আলোক তরঙ্গ বিচ্ছুরিত হয়, যা মেরুজ্যোতির সৃষ্টি করে। তারপরে হচ্ছে পৃথিবী। আমরা এতক্ষণ সৌরজগৎ এবং সৌরজগতে বা সূর্যের সাথে রিলেটেড কিছু জিনিসগুলো পড়লাম। এবার আমরা পার্টিকুলারলি পৃথিবীকে কেন্দ্র করে কয়েকটা টপিক আমরা দেখব। তার মধ্যে আজকে একটি ছোট টপিক বা খুব সামান্য একটু আলোচনা করা হবে, যেখানে পৃথিবী এটা আমরা আগেই পড়ে নিয়েছি। পৃথিবী হলো একটা সৌরজগতের একটি গ্রহ, যেটা আমরা সকলেই জানি এর নিজস্ব কোনো আলো নেই, কারণ এটি একটি গ্রহ। আমরা জানি যে গ্রহের বৈশিষ্ট্য, এর গ্রহের কোনো নিজস্ব আলো থাকে না। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব 15 কোটি কিলোমিটার, এটা আমরা সেই ছোটোবেলা থেকে পড়ে আসছি। পৃথিবীর প্রকৃত আয়তন অভিগত গোলকের মতো,
সরি, এখানে জিওড যেটা লেখা রয়েছে সেটা অন্য কারণে লেখা আছে। অভিগত গোলক মানে কিন্তু জিওড নয়। আবার বলে দিচ্ছি আমি, অভিগত গোলক আর জিওড কিন্তু আলাদা। অভিগত গোলক বলতে আমরা সেই ছোটো থেকে পড়ছি যেটি, যে পৃথিবীকে আমরা কমলা লেবুর মতো দেখি, যার ওপর দিকটি আর এবং নিচের দিকটি একটু চ্যাপ্টার, যা অভিগত গোলক মানে যেটা আমরা পড়েছিলাম কমলা লেবুর মতন আকৃতি, যেটিকে আমরা বলি যার উপর দিকে এবং নিচের দিকে একটু চ্যাপ্টা, তো সেটিকে বলা হচ্ছে অভিগত গোলক, যেটি এখানে দেওয়া রয়েছে, বা সেটার মতো প্রকৃত আকৃতি পৃথিবীর। তারপর কি বলছে, অনুসুর অবস্থানে পৃথিবী ও সূর্যের দূরত্ব হয় 14,70,00,000 কিলোমিটার, যেটিকে পেরিহেলিয়ন বলে। অর্থাৎ সূর্যের এবং পৃথিবীর মধ্যে দূরত্ব যখন সব থেকে কম হয়, যেটি হচ্ছে 14,70,00,000 কিলোমিটার, সেই অবস্থানকে বলা হয় অনুসুর অবস্থান বা পেরিহেলিয়ন, যেটি ইংরেজি টার্মটা উপরে দেওয়া রয়েছে। তারপরে অপসুর অবস্থান, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মাঝে যে দূরত্ব যখন সব থেকে বেশি হয়, এর কারণ হচ্ছে বৃত্তাকার কক্ষপথের সাথে সাথে এটি অনেকটা ডিমের মতো, অর্থাৎ একদিকে অনেকটা বেশি এবং একদিকে কম থাকে, যে কারণে কোনো সময় সূর্য থেকে দূরত্ব পৃথিবীর বাড়ে এবং কমে। তো সব থেকে কম যখন হয় সেটাকে অনুসুর, এবং সব থেকে বেশি যখন হয় সেটাকে অপসুর অবস্থান বলে। তো সেই অপসুর অবস্থানে পৃথিবীর থেকে সূর্যের দূরত্ব হয় 15,20,00,000 কিলোমিটার, যেটি এখানে দেওয়া রয়েছে। এবং তার এভারেজলি আমরা দেখলাম উপরে দিয়ে দিয়েছি 15 কোটি কিলোমিটার, এভারেজ করে মোটামুটি প্রায় 15 কোটি কিলোমিটার হচ্ছে। পরবর্তী হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার, অর্থাৎ এই জায়গাটির, আমি দেখুন দাগ দিয়ে দিলাম, এই জায়গাটির ব্যাস মানে আমরা জানি বৃত্তের ব্যাস বলতে কি বোঝায়, সেই ব্যাস হচ্ছে 15,757 কিলোমিটার। এবং মেরুদেশীয় ব্যাস, মেরুদেশী বলতে একদম মেরু পয়েন্টে নয়, কিন্তু মেরুদেশী বলতে ঠিক এই রকম জায়গায়, এখানকার ব্যাসটা হচ্ছে 12,714 কিলোমিটার, অর্থাৎ এই রকমভাবে যদি আমরা দেখি, তাহলে মেরুদেশীয় ব্যাস, এটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের ব্যাস, এটা হচ্ছে 12,757 এবং এটা হচ্ছে 12,714। তার মানে আমরা বুঝতে পারছি পৃথিবীর আকৃতিটা হচ্ছে অভিগত গোলকীয়, অর্থাৎ ওপর দিক থেকে চ্যাপ্টা, যদি চ্যাপ্টা না হতো তাহলে মেরুদেশীয় ব্যাস কিন্তু নিরক্ষীয় ব্যাসের সাথে সমান হয়ে যেত। চ্যাপ্টা বলে দেখুন একটু কম হয়েছে, এখানটাতে যদি দেখেন এটা 12,757, এখানে 12,714 মেরুদেশীয় ব্যাসটি, অর্থাৎ এইটি হচ্ছে কম আর এইটি হচ্ছে বেশি। পরবর্তী হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ 6,400 কিলোমিটার, যেটি আমরা জানি ব্যাসকে 2 দিয়ে ভাগ করে দিলে ব্যাসার্ধ বেরিয়ে যায়। তো এখানে আমরা প্রায় লিখে দিয়েছি, কারণ এটা অ্যাকুরেট 6,400 নয়, 6,400 থেকে কিছুটা কম হবে, তো আমরা এভারেজলি ধরে নিই 6,400। তারপর হচ্ছে পৃথিবীর আয়তন 51,01,934 বর্গ কিলোমিটার। পৃথিবীর আয়তন, টোটাল আয়তন হচ্ছে 51,01,934 বর্গ কিলোমিটার। তারপর শতকরা 29.22% স্থল এবং 70.78% স্থল, এটা একদম অ্যাকুরেট পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে পয়েন্ট ওয়াইজ, যেটা আমরা জানতাম যে 30% স্থল এবং 70% জল, বা 3/1 স্থল 2 স্থল এই জল, তো সেটি এখানে দেওয়া আছে। শতকরা 29.22% স্থল এবং 70.78% জল। তার এখানে জিওড যেটা রয়েছে, জিওড শব্দই, এটি নিয়ে আমরা পরে আলোচনা করব। জিওড কি, জিওড শব্দটি শুধু এখানে জেনে রাখি, জিওড শব্দটি প্রথম ব্যবহার করেন বিজ্ঞানী জোহান বেন্ডিক লিস্টিং। জিওড আমরা জানি পৃথিবীকে যদি আমরা জল বা পৃথিবী থেকে যদি সমস্ত জল সরিয়ে ফেলি, তাহলে পৃথিবীটি দেখতে একটা মাথার খুলির মতন হয়ে যায়। তো সেই আকৃতিটা পৃথিবীর মতোই, তার সাথে অন্য কোনো তুলনা চলে না, বা সেটা একটি ইউনিক। তো সেই আকৃতিকে আমরা জিওড বলি। তো জিওড কথার অর্থ হচ্ছে পৃথিবীর মতো, ঠিক আছে, পৃথিবীর মতো বা পৃথিবীরই আকৃতি, পৃথিবীর আকৃতির ক্ষেত্রেই আমরা জিওড কথাটি ব্যবহার করা হয়। এরপরের আমাদের যে পয়েন্টের নিয়ে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর গতি। প্রত্যেকটা গ্রহেরই 2টি করে গতি রয়েছে, সব গ্রহের একই রকম নয় এটি, যেমন পৃথিবীরও ঠিক সেরকম, একটা হচ্ছে আহ্নিক গতি আর একটা হচ্ছে বার্ষিক গতি। প্রথমে রয়েছে আহ্নিক গতি, পরে এখানে রয়েছে বার্ষিক গতি। আহ্নিক গতি হচ্ছে পৃথিবীর নিজের অক্ষের উপরে, এই যে আমি অক্ষতা এখানে আঁকার চেষ্টা করেছি, যেটি আমরা জানি 66° কোণে হেলে রয়েছে, এই অক্ষের উপর নিজের অক্ষের উপর যে পশ্চিম থেকে পূর্ব দিকে যে পাক খাচ্ছে নিজের অক্ষের উপর ঠিক এইভাবে, তো সেই গতিটিকে আমরা বলছি আহ্নিক গতি বা আবর্তন গতি। আর বার্ষিক গতি কোনটি, যেটা হচ্ছে সূর্যকে কেন্দ্র করে পৃথিবী যে 365 দিন ধরে যেটি পাক খাচ্ছে সেটি, অর্থাৎ এই দিক থেকে, সেটা আমরা এর আগের ভিডিওটিতে আলোচনা করেছিলাম যে অ্যান্টি ক্লকওয়াইজ, এটিও অ্যান্টি ক্লকওয়াইজ ঠিক নয়, এটা পশ্চিম থেকে পূর্ব দিকে।
এটা অ্যান্টি ক্লকওয়াইজ। তো সেই পাকটিকে বলা হচ্ছে বার্ষিক গতি। এইটাতে যেটা সময় লাগে প্রায় 24 ঘন্টা, আমরা যেটা ধরে নিয়েছি আহ্নিক গতির ক্ষেত্রে এক পাক খেতে 24 ঘন্টা, আর বার্ষিক বা পরিক্রমণ গতির ক্ষেত্রে সময় লাগে 365 দিন 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড, 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। এর পরবর্তী রয়েছে, আজকে আমরা এই আহ্নিক গতিটি পড়ব। আহ্নিক গতির ফলাফল। তাহলে এই যে আহ্নিক গতি আমরা দেখলাম, পৃথিবীর নিজের অক্ষের উপর বা নিজের অক্ষের উপর যে পশ্চিম থেকে পূর্ব দিকে পাক খাচ্ছে সেটিকে আমরা আহ্নিক গতি বলছি। তো তার ফলে আমাদের কী কী ঘটছে, এখানে এটিকে বড় করলে অনেক বড় করে উত্তর লেখা যায়, আমি জাস্ট পয়েন্ট আউটগুলো করে দিয়েছি। কী কী ফল হয় সেটা আপনার পড়লে বুঝতে পারবেন, বা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথম পয়েন্ট হচ্ছে বা প্রথম ফল হচ্ছে দিনরাত্রি সংগঠন। দিনরাত্রি সংগঠন অর্থাৎ এই পৃথিবী নিজের অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে পাক খায় বলেই কিন্তু দিন এবং রাত্রি হয়। যদি এই পাকটা না খেত তাহলে সব সময় বা সর্বদাই সূর্যের দিকে পৃথিবীর একটি অংশই থাকতো, এবং যার ফলে একটা দিকে দিন এবং অন্য দিকে সবসময়তেই রাতই হতো। পরে হচ্ছে জোয়ার ভাটা সৃষ্টি। এবার আমরা জানি যে পৃথিবীর যে অংশ যখন চাঁদের সামনে আসে বা চাঁদ বা সূর্যের সামনে আসে তখন সেই জায়গাটাতে জোয়ার সৃষ্টি হয়। তো এবার পৃথিবী যদি না ঘুরতো বা পৃথিবী যদি স্থির থাকতো তাহলে চাঁদ বা সূর্যের সামনে কিন্তু একই অংশ থেকে যেত, যার ফলে একই জায়গাতে জোয়ার হয়ে যেত এবং একই জায়গায় ভাটা হয়েই থাকতো। তো সেই জন্যেই জোয়ার ভাটাটা একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর হয়, এই আহ্নিক গতির প্রভাবের জন্যই। তারপরে সূর্যোদয় সূর্যাস্ত। এবার পশ্চিম থেকে পূর্বে যেহেতু ঘোরে সেই জন্য দেখুন, আপনি লক্ষ্য করে যদি একটি লাট্টু বা বলকে আপনি পৃথিবী ধরে নিয়ে পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরান, তাহলে দেখবেন পূর্ব দিক থেকে যেন সূর্যটি যদি পূর্ব দিকে আপনি রাখেন বা কোনো একটি সূর্যটা যে কোনো জায়গায় যদি অবস্থান করেন আপনি, তাহলে দেখবেন যে বুঝতে পারবেন যে সূর্যোদয়টা যেন পূর্ব দিকে হচ্ছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, তাই মনে হবে আপনি যদি পৃথিবীর উপর একটা পয়েন্টকে নিজের অবস্থান হিসাবে ধরে নেন। তো সেই কারণেই সূর্যোদয় এবং সূর্যাস্ত হয়। যদি পৃথিবীর আহ্নিক গতি বা আবর্তন গতি না থাকতো তাহলে আমি আগেই বললাম যে একই জায়গায় সবসময় দিন এবং একই জায়গায় সবসময় রাত অবস্থান করতো, যার ফলে সূর্যোদয় এবং সূর্যাস্তের মতো ঘটনা ঘটতো না। তার হচ্ছে বায়ুপ্রবাহ, সমুদ্রের স্রোতের দিক বিক্ষেপ। আমরা জানি আবর্তন গতির ফলে একটা কোরিওলিস বল সৃষ্টি হয়, যেটি বা কেন্দ্র বহির্মুখী বল আমরা জানি। আমরা যদি একটা ঘূর্ণমান বা ঘূর্ণীয়মান লাট্টুর উপর যদি একটু জল আমরা ফেলে দিই তাহলে দেখা যাবে যে জলটি যেভাবে ছিটকে বেরিয়ে চলে যায়, অর্থাৎ কেন্দ্র থেকে বাইরের দিকে যে একটা প্রবল টান ক্রিয়া করে সেখানে, যার প্রভাবে সেখানে জলটি বাইরের দিকে চলে যায় ছিটকে, ঠিক সেরকম পৃথিবীও নিজের অক্ষের উপর আবর্তনের কালে তার কেন্দ্র থেকে বাইরের দিকে একটা বল ফোর্স কাজ করে, যেটিকে আমরা কোরিওলিস বল বলি। সেই বলটির কারণে এখানে বায়ু বা উপরে পৃথিবী পৃষ্ঠের উপরে সংগঠিত সমুদ্র স্রোত এবং বায়ুর স্রোত সোজাসুজি প্রবাহিত হতে পারে না, তাদের দিক বিক্ষেপ ঘটে, যেটা আমরা আবার পরে আলোচনা করছি। তারপরে সময় পরিবর্তন। এবার আমরা জানি যে আমরা আহ্নিক গতি বা আবর্তন গতি এক পাকে 24 ঘন্টা ধরে ভাগ করে নিয়েছি, যার মধ্যে 12 ঘন্টা দিন এবং 12 ঘন্টা রাত্রি অ্যাপ্রক্সলি বা প্রায়। শীতকালে বাড়ে কমে হয়, শীতকালে এবং গ্রীষ্মকালে। তো সেটাকে যদি না হতো তাহলে কিন্তু আমাদের যে সময় বা আমরা যে সময়টাকে মেজারমেন্ট করে নিয়েছি 24 ঘন্টা ধরে, তো সেই সময়ে কোনো ভ্যালিডিটি থাকতো না যদি আবর্তন না হতো। তারপর হচ্ছে পৃথিবীর অভিগত গোলকীয় রূপ। ওই যে কমলা লেবুর মতো, অর্থাৎ ওপর দিক থেকে একটু চ্যাপ্টার এবং সাইড থেকে একটু স্ফীত। আমি এখানে একটা পাশে ছবি এঁকেছি, যেটা যদিও পরবর্তী কারণের জন্য বা পরবর্তী পয়েন্টের জন্য, কিন্তু সেখানে এই ছবিটা থেকেও আপনি বুঝতে পারবেন। এখানে দেখুন, যেহেতু পাক খাচ্ছে, আমি তীরচিহ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করেছি এই দিকে আর এই দিক থেকে যে পাক খাচ্ছে, সেই জন্য তার মাঝখান থেকে একটা ফোর্স বাইরের দিকে বেরিয়ে যাওয়ার কাজ করে, যে কারণে বাইরের মাঝখানের অংশটা পৃথিবীর স্ফীত হয়, মানে চওড়া হয়, এইরকম চওড়া হয় তুলনামূলক লম্বটাতে এইটার থেকে। তো ঠিক সেই কারণে পৃথিবীর অভিগত গোলকীয় রূপ বা অভিগত গোলকীয় রূপটাও কিন্তু আহ্নিক গতিরই একটি ফল। পরবর্তী পয়েন্ট হচ্ছে উদ্ভিদ ও প্রাণীজগতের অস্তিত্ব রক্ষা। উদ্ভিদ ও প্রাণীজগতের অস্তিত্ব রক্ষা সম্ভব হয় এই আহ্নিক গতির জন্যই বা আবর্তন গতির জন্য। যদি আবর্তন গতি বা আহ্নিক গতি না থাকতো তাহলে কিন্তু, যেহেতু এই যে এক জায়গাতেই দিন এবং এক জায়গাতেই রাত হয়ে থাকতো, তাহলে না হতো কোনো উদ্ভিদের সৃষ্টি, না হতো কোনো প্রাণীর সৃষ্টি। পরবর্তী পয়েন্ট যেটি কোরিওলিস বল বা কেন্দ্র বহির্মুখী বল, যেটি আমি এর আগে অলরেডি বুঝিয়ে দিলাম যতদূর সম্ভব মনে হচ্ছে আমার। যেটি হচ্ছে কি, পৃথিবীর আবর্তন গতির ফলে কেন্দ্র থেকে বাইরের দিকে একটি ফোর্স সৃষ্টি হয়, যেটিকে আমরা কেন্দ্র বহির্মুখী বল বলি। তাহলে হয়তো আপনাদের মনে কোশ্চেন আসতে পারে, যদি এই বলটা থেকেই থাকে তাহলে আমরা পৃথিবী থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছি না কেন? কিন্তু এই কোরিওলিস বলের থেকে
পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিটা একটু বেশি জোরালো, সেই কারণে কোরিওলিস বল আমাদের উপর প্রভাবটা ফেলে না, কিন্তু পৃথিবীর আকারের উপর প্রভাব ফেলেছে, যে কারণে এটা একটি অভিগত গোলকীয় রূপ নিয়েছে এবং মাঝখানটা একটু স্ফীত হয়েছে এবং তুলনামূলক মেরু অঞ্চলটা একটু চ্যাপ্টার হয়েছে। পরবর্তী পয়েন্ট হচ্ছে ফেরেলের সূত্র। ফেরেলের সূত্র আমরা অনেক ছোট থেকেই পড়েছি, প্রায় 9-10 ক্লাস 9-10 ছিল, যে পৃথিবীর আবর্তন গতির জন্য উৎপন্ন বল বা এই যে কোরিওলিস বল যেটি আমরা বলছি, এবং এর কারণে পৃথিবীর উপর চলমান কোনো বস্তু কেন্দ্র থেকে সোজা না গিয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে যায়। উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। আমেরিকার আবহাওয়া বিজ্ঞানী ফেরেল 1856 খ্রিস্টাব্দে এই কোরিওলিস বল বা কেন্দ্র বহির্মুখী বলের উপর ভিত্তি করে এই সূত্র আবিষ্কার করেন যে বাতাস বা সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। দেখুন এখানে আমি একটা ছবি এঁকে দিয়েছি নিচের ডান দিকে, সেখানে আমি বায়ুপ্রবাহ এবং সমুদ্র স্রোত দুটোকে ইঙ্গিত করে বুঝিয়েছি। দেখুন উত্তর গোলার্ধ অর্থাৎ এইটির ওপর দিকটি দাগ দিয়ে দিলাম, তার ওপরের দিকটি যদি দেখুন প্রবাহ মুখটা যদি দেখতে পান তাহলে দেখবেন সেটি প্রবাহের সময় ডান দিকে বেঁকে যাচ্ছে, অর্থাৎ আপনি যদি মোবাইলটিকে ঘুরিয়ে নেন তাহলে বুঝতে পারবেন। এবং নিচেরটাতে যদি দেখুন এই অঞ্চলটিতে দেখুন এটা দক্ষিণ গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধে বাতাস প্রবাহের সাথে বাঁ দিকে বেঁকে যাচ্ছে। আমি পাশে এখানে তীর চিহ্ন দিয়ে দেখিয়ে দিয়েছি, এটা সোজা যাওয়ার কথা ছিল কিন্তু বাঁ দিকে বেঁকে যাচ্ছে দক্ষিণ গোলার্ধে, এটাও সোজা আসার কথা ছিল কিন্তু ডান দিকে বেঁকে যাচ্ছে উত্তর গোলার্ধে। তো এই যে কারণ সেটিকে বলা হচ্ছে ফেরেলের সূত্র, কারণ বিজ্ঞানী ফেরেল এটিকে প্রথম অবজারভেশন করেন বা পর্যবেক্ষণ করেন, সেই কারণে এটিকে ফেরেলের সূত্র নামে আমরা চিনি বা জানি। ঠিক আছে, আজকে এত দূর অবধি। পরের দিন আবার আমি অন্য কোনো চ্যাপ্টারের বা এই চ্যাপ্টারের পরবর্তী অংশ নিয়ে আপনাদের সামনে নিয়ে আসবো, যাতে আপনাদের সেখান থেকে কোনো বুঝতে অসুবিধা না হয়। তো এই ভিডিও থেকে যদি আপনাদের কোনো বুঝতে অসুবিধা থেকে থাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব যদি এখনও না করে থাকেন বা নতুন বন্ধু যারা রয়েছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি কোথাও কোনো অভিযোগ থাকে সেটিও আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওর পিডিএফটি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে, যেখানে টেলিগ্রাম অ্যাপ থেকে আপনারা ডাউনলোডও করে নিতে পারবেন, এবং এর পূর্ববর্তী ভিডিওটি দেখার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্কটি দিয়ে দেবো। ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।